নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত জনপ্রতিনিধি দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পর ও আগরতলা পুর নিগমের মেয়রের দায়িত্ব পালন করে চলেছেন। এক ব্যক্তি দুটো পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যকে পুরোপুরি খণ্ডন করে দিয়েছেন। তিনি বলেছেন, দীপক মজুমদার আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে আগামী দিনে থাকতে পারবেন কিনা সেটা পরবর্তী বিষয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য সরকার যা করেছে সেটা আইন মেনেই করেছে। মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও লেখা নেই এক ব্যক্তি দুটো পদে দায়িত্ব পালন করতে পারবেন না। স্বাভাবিকভাবেই এই চিঠির মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের জনসাধারণের মধ্যে সরকারের বিরুদ্ধে একটা বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস করেছে। মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও লেখা নেই, যদি থাকে উনি দেখিয়ে দিন। আগরতলা মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও কোনো লেখা নেই যে এক ব্যক্তি দু পদে থাকতে পারবে না, এবং যেটা হয়েছে আইন মেনেই হয়েছে। কেসের হুমকি দিয়েছেন। গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে কোর্টের দ্বারস্থ হওয়া, ইউ আর এট লিবার্টি। আপনি যেতে পারেন, যে কোনো সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারেন, ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্য সরকার যেটা করেছে আইন মেনেই করেছে। দীপক মজুমদার মেয়র হিসেবে থাকবেন কি থাকবেন না সেটা পরবর্তী বিষয়, কিন্তু এখতিয়ার যেটা বলেছে যে তাকে কি করে শপথ বাক্য পাঠ করানো হবে, but the same person simultaneously cannot continue in two posts, যেটা বলেছেন উনি বলে দেখা, আমাদেরকে দেখিয়ে দিক মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথায় আছে যে এই ব্যক্তি দু জায়গায় থাকতে পারবেন না। দীপক মজুমদার মেয়র পদে থেকে বিধায়ক পদে শপথ নেওয়া ঘিরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আবারও মুখ খুললেন। জিতেন্দ্র চৌধুরী বলেন, সরকার এবং শাসক দলের কথা ও বক্তব্যের মধ্যে দিয়েই অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। মিউনিসিপ্যাল আইন অনুযায়ী সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রিপুরা বিধানসভার একটি বিধি আছে, সেই বিধি মেনে শপথ গ্রহণ করতে হয় বিধায়ক পদে, সেটা মান্যতা দেয়নি সরকার। এর উদাহরণস্বরূপ বিরোধী দলনেতা বলেন, বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে লোকসভা সাংসদ হয়েছেন। বর্তমান মন্ত্রী অনিমেষ দেববর্মা এডিসির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার থেকে ইস্তফা দিয়ে বিধায়ক পদে শপথ গ্রহণ করেছেন। তাহলে দীপক মজুমদারের ক্ষেত্রে নিয়ম আলাদা কেন হবে সেটা নিয়ে বলা হয়েছে, এমনটাই জানান জিতেন্দ্র চৌধুরী। মিউনিসিপ্যাল আইনে কি আছে এটা বলিনি। আমার বক্তব্য ছিল যে ত্রিপুরা বিধানসভার একটা বিধি আছে, যদি অন্য যে কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত হওয়ার পর ত্রিপুরা বিধানসভায়ও সেখানে সদস্য হওয়া যায়, তাহলে অনিমেষ দেববর্মা এডিসির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, তাকে পদত্যাগ করতে হতো না। ওইখানে তো এডিসির আইনে কোনো এরকম লেখা নেই। চিত্ত দেববর্মাও এডিসিতে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, তাকেও পদত্যাগ করতে হতো না। তারপর আমাদের বর্তমান বিধায়ক শাসক দলের মধ্যে কেউ এর আগে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য ছিলেন এমএলএ নির্বাচিত হওয়ার আগে, সেখান থেকে পদত্যাগ করতে হতো না। এটা সেই সংস্থার আইনের কথা বলছি, আমি বলছি বিধানসভা। এই যে বিপ্লব কুমার দেব, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, লোকসভাতে শপথ গ্রহণ করার আগে সেখান থেকে পদত্যাগ করতে হয়েছে। ত্রিপুরা বিধানসভার এমএলএ হিসাবে পদত্যাগ করেই তারপর রাজ্যসভার শপথ দিতে হয়েছিল। তো এগুলো কি সব লেখা থাকে এরকম? আগরতলার পাশে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, গত 24 জুন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন, কিন্তু এই চিঠির মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের আইন মেনে আগরতলার পাশে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুব শীঘ্রই
মাথা তুলে দাঁড়াতে চলেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজে একজন ডাক্তার হওয়ার কারণে চিকিৎসা পরিষেবার মতো একটি জরুরি পরিষেবাকে গুরুত্ব দিয়ে চিকিৎসা পরিষেবায় ব্যাপক উন্নয়ন ঘটানোর চেষ্টা করে চলেছেন। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের আইন কানুন এবং নিয়ম নীতি মেনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে। খুব শীঘ্রই এর পঠন পাঠনও শুরু হয়ে যাবে। প্রস্তাবিত এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে যাতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এটাই হচ্ছে রাজ্য সরকারের মূল লক্ষ্য। তিহার জেলে আছেন, নিশ্চয়ই ওনার এগেনস্টে কোনো এলিগেশন রয়েছে। এই যে ট্রাস্ট, স্বাধীন ট্রাস্ট যে নাম, তারা আমরা রাজ্য সরকার কি দেখেছে? কারণ আমরা বারবার বলি বাইরে থেকে যে আপনারা আসুন হাসপাতাল করুন, আপনারা আসুন মেডিকেল কলেজ করুন, আপনারা আসুন ইঞ্জিনিয়ারিং কলেজ করুন। এটা আমাদের পলিসি এবং রাজ্য সরকার বর্তমানে স্বাস্থ্য পরিষেবার যে কাজকর্ম, স্বাস্থ্য দপ্তরকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিতে চাইছে। এবং ইন্ডাস্ট্রি হিসেবে যখন আমি ঘোষণা দেব, আমাদের মধ্যে এই ছুতমার থাকবে না যে উনার তিহার জেলে বন্দী আছেন, উনার নাম ওনার সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা দেখিনি। আমরা দেখেছি লিগ্যাল অ্যাসপেক্টে। এবং তার জন্য আমি আপনাকে বলি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগ্যাল যে আমাদের যিনি গাইড করে থাকেন সবসময়, ওই ব্যক্তির সঙ্গে রাজ্য সরকার কথা বলেছে এবং ইট গট ভেটেড বাই দ্যাট পারসন। আমাদের যে প্রস্তাব, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগ্যাল অ্যাডভাইজার, লয়ার, তার সাথে আমরা কথা বলেছি, ওয়ান মারাঠি জেন্টলম্যান, উনার সঙ্গে কথা বলে আমাদের রাজ্য সরকার কথা বলে সেটাকে করেছে। যদি কিছু থাকতো লিগ্যাল অ্যাসপেক্টে নেতিবাচক কিছু, নিশ্চয়ই সেখান থেকে মিটিং আসতো। তো তার নাম যদি এখানে বলেছেন উনি, আমি জিতেন বাবুর চিঠিতে লাস্ট প্যারাতে এটা আছে যে ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, সুতরাং তাকে পারমিশন দেওয়া হবে না। তো সেই দিক দেখে তো আপনি হাসপাতাল করতে পারবেন। আমরা দেখবো যা কিছু হয়েছে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো আপ টু দা মার্ক কিনা, রাজ্যবাসীর আগামী দিনে সর্বশান্ত হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আমরা সেই জিনিসটা দেখেছি। বা এই যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদন আছে কিনা, তার জন্য তারা ভিজিট করবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। এমন যাতে না আবার যে জিনিয়াটের মতো পালিয়ে গেল, রাজ্যের ছাত্রছাত্রী, কন্ট্রাক্টর, সমস্ত কর্মচারীদেরকে সর্বশান্ত করে দিয়ে, এমন যাতে না হয়। বা রাজ্য সরকারের কোনো অ্যাসেট আমরা তাদের হাতে তুলে দিচ্ছি না, বিল্ডিং, রেডিমেড বিল্ডিং, বা বিনা পয়সায় জমি দিয়ে দিলাম, এমনও নয়, যেটা বিগত দিনে হয়েছে তাদের আমলে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিজের পয়সায় জমি কিনেছে, নিজের পয়সায় বিল্ডিং করছে, পয়সা দিয়ে, অ্যাডভান্স টাকা দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে আইজিএম এর পরিষেবা তারা গ্রহণ করবে অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড। আমি আবারও বলছি, অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, যখন প্রয়োজনীয়তা হবে। ইটস নট দ্যাট যে আইজিএম উইল বি কনভার্টেড ইনটু এ রেগুলার টিচিং ক্যাম্পাস, যে আইজিএম এর মধ্যে একটা রেগুলার কলেজ বা টিচিং ক্যাম্পাস হিসেবে আইজিএম কে ব্যবহার করা হবে। ইটস নট লাইক দ্যাট। পড়াশোনা হবে সেই কলেজে, প্র্যাকটিক্যালটা আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন, প্র্যাকটিক্যাল হয়, সবসময় প্র্যাকটিক্যাল হয় না, সপ্তাহে 2 দিন হবে, একদিন। আগরতলা মোটর স্ট্যান্ড থেকে অভয়নগর হয়ে জিবি পর্যন্ত যাওয়ার রাস্তাটিকে প্রশস্ত করার দাবিকে সামনে রেখে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 5টি ক্লাব একসাথে একটি প্রতিলিপি তুলে দিল আগরতলা পুর নিগমের স্মার্ট সিটির কমিশনার শৈলেশ কুমার ইয়াদবের কাছে। দাবি সনদের প্রতিলিপি তুলে দেওয়ার পর 5টি ক্লাবের প্রতিনিধিরা জানিয়েছেন, আগরতলা মোটর স্ট্যান্ড থেকে অভয়নগর হয়ে জিবি পর্যন্ত যাওয়ার রাস্তাটি অত্যন্ত সরু। এই রাস্তাটিকে জরুরি পরিষেবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য যাওয়া আসার ক্ষেত্রে এই পথটিকে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এই রাস্তাটিকে প্রশস্ত করা অত্যন্ত প্রয়োজন। 5টি ক্লাব 6 আগরতলার অন্তর্গত জিবি এবং মোটর স্ট্যান্ডের যে রোড অভয়নগর ভায়া, সেই রোডের যে পাশের 5টি ক্লাব আমরা একসঙ্গে আজকে এমসি অফিসে এসেছি। মাননীয় কমিশনার সাহেব তথা আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও শ্রী শৈলেশ কুমার যাদব সাহেবের কাছে আমরা একটা অনুরোধ রাখতে এসেছি। রাজ্যে উন্নয়নমুখী একটা সরকার চলছে, আমাদের যে রাস্তাটা অভয়নগর মোটর স্ট্যান্ড থেকে শুরু করে অভয়নগর হয়ে জিবিতে যে রাস্তা আসছে, আপনারা অবশ্যই দেখেছেন বা ওই রোডে আপনারা অবশ্যই যাত্রী থেকেছেন। এটা একটা জরুরি রাস্তা, হাসপাতালের জরুরি পরিষেবা এই রাস্তাটা দিয়ে থাকে। তাছাড়া আস্তাবল ময়দানে যদি কোনো জমায়েত থেকে থাকে, আপনারা দেখবেন, অবশ্যই লক্ষ্য করবেন যে ওই রাস্তা দিয়েই বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়। তার বাইরে
আমাদের যারা নাভির শ্বাস ওই রাস্তাটা আমাদের যারা এলাকাবাসী রয়েছেন ওই দিক থেকে শুরু করে, তো আমরা আজকে এখানে সাহেবের সঙ্গে মিলিত হতে যাচ্ছি। কারণ হচ্ছে এই রাস্তাকে প্রশস্ত করার জন্য বর্তমান সময়ের নিরিখে এই রাস্তাটা যেই অবস্থায় আছে তাতে রোজই একটা জঞ্জাটের সৃষ্টি হচ্ছে। স্কুল বাস থেকে শুরু করে যাত্রীবাহী গাড়িগুলো সন্ধ্যার সময় এবং দুপুরবেলা যদি আপনারা লক্ষ্য করেন বা অফিস সময়টাতে যদি লক্ষ্য করেন, একটা বিশাল অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সকল যাত্রীদেরই, স্কুলের যাত্রী থেকে শুরু করে সকলেরই। আপনারা লক্ষ্য করবেন দুদিক থেকে যেই ঘর বাড়ি বা ছোট ছোট দোকানপাটগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। আমরা বলছি না কাউরি ক্ষতি হোক, কিন্তু রাস্তাটাকে অবশ্যই প্রশস্ত করতে হবে। সেদিক থেকে লক্ষ্য করে যাতে ডিপার্টমেন্ট একটা ব্যবস্থা নেয়, আমরা তার জন্য আজকে অনুরোধ রাখবো ওনার কাছে। আমাদের সঙ্গে আমাদের 5টি ক্লাবের সভাপতি, সম্পাদকরা এবং ক্লাব যেই চেয়ারম্যানরা ওনারা রয়েছেন। আমরা এখনই যাদব সাহেবের সঙ্গে দেখা করবো এবং এই অনুরোধটুকু রাখবো, রাজ্য সরকারের কাছে অনুরোধটুকু রাখবো এই রাস্তার দিকে বিশেষ নজর দেওয়ার জন্য। 25 জুন এই দিনটি ভারতের ইতিহাসে কালো দিবস হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ হচ্ছে এই দিনেই 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী গোটা দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন, যার ফলে সাধারণ নাগরিক থেকে শুরু করে সকলে নিজেদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছিলেন। সেই কালো দিনটিকে স্মরণ করে বিজেপি ধলাই জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার বিজেপির ধলাই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে দিনটির বিষয়ে তথ্য সহকারে বক্তব্য তুলে ধরেন জেলার সভাপতি পতিরাম ত্রিপুরা। তিনি বলেন, 25শে জুন 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এই জরুরি অবস্থা ঘোষণা করার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের কারাগারে পাঠিয়েছিল ইন্দিরা গান্ধী। পাশাপাশি ক্ষুণ্ণ হয়ে যায় সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। জরুরি অবস্থা চলাকালীন সময়ে নাগরিক অধিকার ও স্বাধীনতা সীমিত করা হয় এবং নতুন আইন প্রণয়ন করা হয়। এদিনকার এই সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ওই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে বলে জানান এবং ওই দিনের তীব্র সমালোচনা করেন। অগণতান্ত্রিকভাবে সেরকম দেশের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছিল না ওই সময়ে। শুধুমাত্র নিজেদের ক্ষমতা জাহির রাখার জন্য, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য এই ঘোষণা জারি করা হয়েছিল। ঘোষণা জারির সঙ্গে সঙ্গে সমস্ত বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছিল। 25শে জুন দেশ জুড়ে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিতেই তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। মঙ্গলবার আগরতলা টাউন হলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কালো দিনটির তাৎপর্য তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। 1975 সনের ঠিক আজকের দিনে 25শে জুন তৎকালীন দেশের স্বৈরাচারী সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে সরকার ছিল, দেশে আপাতকাল ঘোষণা করে, ইমার্জেন্সি ঘোষণা করে এবং টানা 21 মাস দেশের প্রত্যেকটা মানুষের উপর বোলডোজার চালিয়ে একটা কালো অধ্যায় রচনা করা হয় সারা ভারতবর্ষে। সেই কালো অধ্যায়ের প্রতিবাদে এবং প্রত্যেকটা যুব ভাইকে, প্রত্যেকটা যুব বোনকে এই বিষয়ে অবগত করার জন্য আজকের এই কার্যক্রম। কারণ হয়তোবা আমরা কারোর জন্ম হয়নি 1975-এ, কিন্তু আমাদের বিকৃত ইতিহাসের কারণে কংগ্রেস 65 বছর এই দেশে শাসন করেছে, ইতিহাসকে বিকৃত করেছে, আমরা সঠিকভাবে ইতিহাস জানতে পারিনি। আজকে আমাদের মোদিজির নেতৃত্বে সরকার 2014 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা ধীরে ধীরে দেশের বিভিন্ন ইতিহাসকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হলো বিলোনিয়ায়। বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিমল কলই, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, রাজ্যের 2 বিশিষ্ট চিকিৎসক দীপায়ন সরকার, উদয়ন মজুমদার, বিলোনিয়া পুর পরিষদের কাউন্সিলর অনুপম চক্রবর্তী সহ আরো অনেকেই। पॉपुलेशन के अनुसार तो आप देखेंगे कि दोनों के बीच में जो एडिक्शन रेट है और जो सुसाइड रेट है उन दोनों के बीच में डायरेक्ट कोरिलेशन है। और जो सुसाइड होता है वो जरूरी नहीं है कि जो नशा कर रहा है वही कर रहा है, उसका कोई परिवार वाला हो सकता है, क्योंकि नशे के कारण लोग अपना जायदाद, अपना प्रॉपर्टी, घर, दुकान सब कुछ बर्बाद कर देते हैं। तो हो सकता है कि उससे उसका इम्पैक्ट जो है वो नशा करने वाले के ऊपर ना पड़ के, डायरेक्ट इम्पैक्ट उसके ऊपर ना पड़ के उसके घर वाले के ऊपर भी पड़ता है। तो ये एक डायरेक्ट कोरिलेशन है। इसके साथ ही आप लोगों ने देखा होगा बहुत सारे इम्पैक्ट्स फिजिकल हेल्थ में पड़ता है। ये भी आपको बताना चाहूंगा कि जो डायबिटीज का जो रेट है इज वन ऑफ द हाईएस्ट इन त्रिपुरा। ये सारी चीजें हम लोगों के लिए, यहाँ पर जो लोग भी बैठे हैं, जो लोग ऑडियंस में बैठे हैं, जो लोग स्टेज पे बैठे हैं, चिंता करने का विषय है, क्योंकि जो आने वाला जनरेशन है उसको इन सभी समस्याओं का सामना करना पड़ेगा। 25 জুন দিনটিকে দেশ জুড়ে পালন করা হয় কালো দিবস হিসেবে। মঙ্গলবার এই কালো দিনটি উপলক্ষে রাজ্যের বিভিন্ন মহকুমায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে তথ্যচিত্র তুলে ধরা হয়। এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই দিনটির প্রসঙ্গক্রমে তুলে ধরা হয় ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার কমিটির উদ্যোগে। বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, আজ থেকে 49 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে টুটি চেপে ধরা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীন অধিকার, সংবিধানকে কার্যত অপমান করে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। দেশের মধ্যে জারি করা এই কালো আইনের বিরোধিতা করার কারণে বিরোধী দলের নেতৃত্বদের জেলে পুরে দিয়ে নির্মমভাবে অত্যাচারও করা হয়েছিল। কাজ শুরু করেন জরুরি অবস্থান। সংবাদ জগতের ত্রুটি চেপে ধরা হয়। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, সংবিধানের যে মহৎ দায়িত্ব সংবাদ জগৎকে দেওয়া হয়েছিল সেই অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়। সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়। সংবিধানকে কার্যত অপমান করে এই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। ওই সময় দেশের মানুষদের যেইভাবে অত্যাচার করা হয়, স্বৈরাচারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্বদের যেইভাবে জেলে ভরে তাদের উপর 3rd ডিগ্রি অত্যাচার করা হয়, এবং ভারতীয় জনতা পার্টির বিজয়রাজে সিন্ধিয়া থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী আমাদের সমস্ত নেতৃত্বদের উপর যেভাবে অত্যাচার করা হয়, সেই অত্যাচারের কালো দিনগুলো আমরা ভুলছি না। আজকে কংগ্রেস বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলকে, এমনকি কমিউনিস্ট পার্টিদেরকে নিয়ে যে INDI জোট করেছে, যারা আজকে পার্লামেন্ট ভবনের সামনে বিগত 2 দিন ধরে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।